আজকে না ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। আজকে একদম টাইম হয়নি যে বাড়িতে ভিডিও করে তারপর বেরোবো, কারণ হুট করে প্ল্যান হলো আমরা যাব চৌমাল্লা প্যালেস, চারমিনার। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যেতে যেতে স্কুটিতেই যতটা ভিডিও করা পসিবল হয়েছে সেটা করে আমরা বেরোলাম। চৌমাল্লা প্যালেস প্রথমে আমরা যাব। তো যেতে যেতে দেখি যে এখানে সার্বজনীন কালী পুজো লেখা আছে, আর সেটা আবার বাংলাতে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেটা হচ্ছে চারমিনার, এই যে দূরে দেখছো সেটা হচ্ছে চারমিনার। এবং এর আশেপাশে অনেক জায়গাতে না বাংলা স্বর্ণশিল্পী মানে বাঙালি যারা তারা কিন্তু আছে, তাদের দোকান আছে, মানে সোনার উপর দোকানই আছে। তো বলতে বলতে আমরা চৌমাল্লা প্যালেসে ঢুকে গেলাম। তো চলো দেখে নেওয়া যাক এর ভেতরে কি কি আছে। তো অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা চৌমাল্লা প্যালেস যেটা, চারমিনার যেটা, সেটা ডিস্টেন্স খুবই কম। আর হায়দ্রাবাদে তো মেন যে হার্ট সেটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, সেটাই হচ্ছে চারমিনার। তো চারমিনার এলে তোমরা অবশ্যই চৌমাল্লা প্যালেসটাও দেখতে আসতে পারো। এটা হচ্ছে ইউনেস্কো অ্যাওয়ার্ড উইনিং যে হেরিটেজ সাইট, সেটার মধ্যে কিন্তু একটা। এখানে এখনও দেখো কাজ কিন্তু ঠিক চলছে, হয়তো কিছু পার্টের মেরামত চলছে হয়তো। এখানে তোমাদের এন্ট্রি ফিস লাগবে 100 টাকা পার হেড করে, ফোনের জন্য আলাদা চার্জেস। আর এখানে যেখানে দেখছো এখানের ভেতরে তোমরা বিভিন্ন ধরনের মানে পোশাক পরে তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো। আমরা যখন চৌমাল্লা প্যালেসে এন্ট্রি করলাম তখন বিকেল ধরো প্রায় 3টে বাজে, 3:15 এরকম হবে। তো এখানে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু, ঠিক আছে। তো আমাদের তাড়াতাড়ি দেখে নিতে হবে যা দেখার। আর একটা হায়দ্রাবাদের মজার জিনিস হচ্ছে এখানে সন্ধেবেলা একটু দেরিতে হয়, মানে ধরে রাখো ওই 7টার সময়। আমাদের প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে চারমিনার যাবো। দেখা যায় এই যে চৌমাল্লা প্যালেস দেখছো সেটার পুরোটা যে ডিজাইনিং আছে ওটা কিন্তু অনেকটা রাজস্থান, অনেকটা পার্সিয়ান ইনফ্লুয়েন্স থেকেও কিন্তু করা হয়েছে। আর এই যে জায়গাটা সেটা ছিল নিজামদের বাসস্থান। আর এখানে যে নামকরণটা হয়েছে চৌমাল্লা, মানে হচ্ছে এখানে 4টা মহল আছে, 4টা আলাদা আলাদা প্যালেস আছে। এই চৌমাল্লা প্যালেসে আগে যেরকম ধরো তোমরা সেই সেরেমনি হতো, তারপর গ্যাদারিং যেরকম এখনও হয় সেরকম নিজামদেরও হতো। তো মানা হয় যে এখানে সেই সব গ্যাদারিং বা সেরেমনিগুলো হতো জানো। আবার কারো কারোর মতে এই যে চৌমাল্লা প্যালেসটা আছে সেটা হচ্ছে একটা রেপ্লিকা, শাহা প্যালেসের একটা রেপ্লিকা। এই শাহা প্যালেসটা হচ্ছে ইরানের তেহরানে অবস্থিত। তো সেটা রেপ্লিকা নিয়ে নাকি এটা বানানো হয়েছিল, যেখানে তোমরা খুব সুন্দর একটা ব্লেন্ড পাবে। যেমন ধরো ইন্ডিয়ান আর্কিটেকচার, যেমন রাজস্থানী স্পেশালি, এছাড়াও পার্সিয়ান ফিউশন, এবং এছাড়াও মুঘলের যে ফিউশন, সেটার 3টে মিলিয়ে তোমরা একটা সুন্দর আর্কিটেক্ট দেখতে পাবে এখানে। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি প্ল্যান করছো চৌমাল্লা প্যালেস ফ্রাইডেতে আসার, সেটা কিন্তু করো না, কারণ ফ্রাইডেতে এটা বন্ধ থাকে। বাকি সব দিন যেমন ধরো শনি থেকে শুক্র করে বৃহস্পতিবার অবধি কিন্তু খোলা থাকে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর ওই বোর্ডে কি লেখা ছিল জানো? এখানে কিন্তু নিজামদের রাজাদের কোরোনেশন করা হতো, মানে লিডারশিপ পাস করা হতো। তো চলো, ভেতরটা অসম্ভব সুন্দর, এবং হয় না পুরো ঝুমার ওপর থেকে নিচে অবধি, মানে অসম্ভব সুন্দর এবং ফটোজেনিক একটা জায়গা। আর কারুকার্য মানে টু দ্য পয়েন্ট। ওপরে যেটা দেখতে পাচ্ছ তোমাদের রুফটপটা, এত সুন্দর কারুকার্য, সেটা আবার তখনকার যুগে এগুলো আবার পাথর দিয়ে, মানে অদ্ভুত টাইপের সুন্দর, বলে না, সেটা তোমরা সামনে না দেখলে বুঝতেই পারবে না। এই যে বড় বড় পিলারগুলো দেখছো সেগুলো পুরোপুরি মার্বেল পাথরের তৈরি, এবং সুন্দর সেটার মধ্যেও কারুকার্য করেছে ওই পাথরগুলোর মধ্যেও। আর তার সাথে এই যে ঝুমারগুলো দেখছো সেগুলো সবই কাঁচের তৈরি। আর ওই যে দূরে দেখছো এই যে এখানে কিন্তু রাজা মহারাজাদের যে পাওয়ার সেটা পাস অন করা হতো। তা বলতে বলতে সাইডে আরেকটা রুম ছিল, সেখানে ঢুকতে আমরা দেখি যে পুরোপুরি মিউজিয়াম টাইপের, এবং দরজা জানলার যে কারুকার্য এবং দরজা জানলার পাশে যে বর্ডারগুলো সেগুলো পুরোপুরি মার্বেল দিয়ে তৈরি। আর তাছাড়াও এখানে ছিল ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের মিনিয়েচার, যেগুলো আমরা বড় মিনিয়েচারে যেগুলো প্যালেসে আছি আমরা এখন দাঁড়িয়ে, তারই একটা ছোট্ট ছোট্ট ফর্ম। সাপোজ তোমরা এই দরজাটাই ধরে নাও, এত সুন্দর কারুকার্য, তার ওপরেও কারুকার্যটা দেখো জাস্ট রুফটপে। দরজাগুলোর প্রথমত উডেন ওয়ার্ক আছে, তার পাশে যেটা বর্ডার দেখতে পাচ্ছ সেটা পুরোটাই কিন্তু মার্বেলের তৈরি, তো মার্বেল ওয়ার্কও আছে।
ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে ছোট ছোট জায়গাগুলো ছিল, সেটার মধ্যে আগেকার যুগে তখনকার টাকা পয়সা, নোট, যেরকম পয়সা, সেগুলো। এরপরে মানে আমি জানি না কেন আমি অবসেসড হয়ে গেছি এই জানলা দরজার যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে। তারপরে দেখো এখানে মহারাজা রাজাদের বিভিন্ন ডিটেলসে দেওয়া আছে যে তারা কেন ফেমাস হয়েছিলেন, তারা জীবনে কি কি কাজ করেছিলেন বা কি কি ধরো উইন করেছিলেন নিজেদের লাইফে, কি ভালোবাসতেন তারা করতে। তো এখানে সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আর তারপরে এই জিনিসটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর না? একটা ছোট্ট আকৃতির একটা ছোট্ট প্যালেস। এটার বড় ভার্সনে আমরা আছি আর এটা ছোট ভার্সনটা আমরা এখন দেখছি। অপূর্ব সুন্দর বানানো হয়েছে এবং বড় ছোট দুটো মিলিয়ে খুবই সুন্দর। এবং এটা দেখো, এটা হচ্ছে একটা ছোট্ট সুইমিং পুল, হয়তো সুইমিং পুলের মতো, মানে চোখ বলে না চোখকে শান্তি দেওয়া, সেরকমই এগুলো দেখে লাগছিল। এবং এগুলো তোমরা কি বলতো ভিডিওতে দেখলে বুঝতে পারবে না, তোমাদেরকে এখানে আসতে হবে সেটা বোঝার জন্য। ছোট্ট ছোট্ট প্যালেস, দেন সুইমিং পুল, যেগুলো সব মার্বেল দিয়ে কাঠ দিয়ে বানানো, এত সুন্দরভাবে বানানো হয়েছিল যে দেখেই মানে সত্যি চোখকে শান্তি দেওয়া বলে না সেরকম। আর তোমরা জানো প্রত্যেকটা জায়গায় না এক একটা নিজস্ব আর্কিটেক্ট থাকে, একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, এইটা যেটা সেটা তোমাদের রাজস্থান, পার্সিয়ান এগুলো ইনফ্লুয়েন্সে করলেও, কিন্তু যখন তুমি রাজস্থান যাবে ওদের একটা পুরোপুরি রাজপুতানাদের যে মহলগুলো আছে সেগুলোর ডিজাইনগুলো পুরোপুরি আলাদা। আবার মুঘলদের যে আছে বা নিজামদের যে মহলগুলো আছে সেগুলোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আলাদা সেখান থেকে। তো তোমরা যদি দেখো ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন যে স্টেটগুলো আছে তাদের বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের নিজস্ব ট্রেডিশনস, সেগুলোই একে অপরকে আলাদা করে রাখে এবং কোথাও জুড়েও রাখে। এবার কালচার ছাড়াও তোমরা দেখতে পারো খাবার দাবার, যেমন বাঙালিরা কিসের জন্য বিখ্যাত? ওখানকার মিষ্টির জন্য, মিষ্টি দই, রসগোল্লা, দুর্গা পুজো। সেরকম যদি রাজস্থানে যাও, থার্ড ডেজার্ট আছে, ওখানে বিভিন্ন ধরনের ফোর্ট আছে, কালচারাল হেরিটেজ ওটা জায়গাটা। এবার যদি তোমরা মহারাষ্ট্রে যাও সেটাও গণেশ পুজো এইসব আছে। তো এক একটা জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে আলাদা করে এবং আমরা সকলে সেইগুলোকে এনজয় করতে পারি। যেমন আমি আমার কথাই বলি, আমার পুরো লাইফটা সত্যি কথা বলতে গেলে বিয়ের আগে অবধি ওয়েস্ট বেঙ্গলেই কেটেছে। তো ওয়েস্ট বেঙ্গলে যেগুলো ছিল দুর্গাপুজো ওগুলো আমি জানতাম, বাট হায়দ্রাবাদে এসে অনেক কিছু নতুন জিনিস, তাদের নতুন ট্র্যাডিশনস, যেমন বাতুকাম্মা, তারপরে বরলক্ষ্মী, দীপাবলি এইগুলো আছে। সেগুলো আমরা তো অত ডিটেলসে না জানলেও যখন ওগুলো হতো আমাদের কালিগসরা ইনভাইট করতো বা বিভিন্ন আমরা মন্দিরে যেয়ে পুজো দিতাম। তো বেসিক্যালি ধরো এখান থেকে অন্য জায়গাও গেলাম, তো সেখানের যে ফেস্টিভ্যালগুলো আছে, সরি আমার গলাটার জন্য, যখন ভয়েস ওভার দিচ্ছে আমার গলাটা প্রচণ্ড খারাপ অবস্থা, ঠান্ডা লেগে, তো একটু বেয়ার করে নিও। তো সেগুলোই বলছিলাম, যেমন ধরো আমার একটা কালিগি, তিনি গুজরাট থেকে এসছেন, তো ওনারা পুরোপুরি ননভেজ খানই না, আর আমরা পুরোপুরি ননভেজ খাই। মাছ মাংস যখনই পাই টিফিনে আমি মাছ মাংস নিয়ে যেতাম। ওকে দেখতাম প্রতিদিনই মেথির কিছু একটা শাক, আর বেশিরভাগ ওরা কিন্তু মানে কি বলে ওটাকে, ভাত খায় না, কিন্তু ওরা বেশিরভাগই রুটি খায়, রুটি পরোটা এইসব জাতীয় খায়। তো আমরা তো সব কিছু খাবার শেয়ার করতাম, ও আমারটা নিতে পারতো না কারণ পুরোপুরি ননভেজ আর ও পুরোপুরি ভেজ। তো হ্যাঁ, একই জায়গায় বসে খেলেও আমারটা নিতে পারতো না, বাট আমি ওটা টেস্ট করতাম। আর মেথির শাক এতটা অপূর্বভাবে বানানো যায় সেটা সত্যি সত্যি গুজরাটিদের কাছ থেকেই জানা উচিত, মানে অপূর্ব সুন্দর টেস্ট। আমি এমনিতেও শাকটা কতটা খাই না, বিয়ের আগে মা যদিও বা ধরো জোর করে খাওয়াতো, তো এখন তো আর খাওয়াই হয় না। দেখতে দেখতে দেখো আমরা একটা জায়গায় এন্ট্রি করেছি যেটার খুবই সুন্দর এবং যেটার রুফটপটা অ্যাজ ইউজুয়াল খুবই অপূর্বভাবে সুন্দর। তো চলো এবারে ওপরে যাওয়া যাক। এখানে প্রচণ্ড পরিমাণে আজকে রাশ ছিল, জানি না কেন। তো এই যে সেকশনটাতে যাচ্ছে সেটা হচ্ছে ক্রকারি সেট, এবং তখনকার যুগে মহারাজা রাজারা যেসব ক্রকারি ইউজ করতেন সেখানে সব রাখা আছে। এখানে ছোট্ট ছোট্ট কাপ প্লেট থেকে স্টার্ট করে বড় বড়, এবং এদের প্লেটগুলো যে জায়গাগুলো ছিল না সার্ভ করা, সেটা প্রচণ্ড বড় ছিল, কারণ তখনকার যুগে লম্বা টেবিলে এসে সুন্দরভাবে এই ক্রকারিগুলো সাজানো থাকতো এবং অনেক লোক এখান থেকে ধরো তোমাদের খাবার খেত আর কি।
তো চলো প্রত্যেকটা ডিজাইন একবার করে দেখে নেওয়া যাক। আর ক্রকারি সেকশনটা থেকে তোমরা যদি নিচে তাকাও আবার ওই জায়গাটাই পাবে যেখান থেকে আমরা ওপরে উঠেছিলাম, সেই ঠিক সেই জায়গাটার উপর থেকেও কি অপূর্ব লাগছে দেখো দেখতে। ক্রকারি সেকশন প্রায় ডান। তো চলো এবার নিচে যাওয়া যাক। এখানে নিচে যাওয়ার সময় না সিঁড়িতে ছোট ছোট একটা করে ব্যালকনি করে বাইরেটা দেখতে অপূর্ব লাগছে। তো চলো দেখে নেওয়া যাক, সুন্দর লাগছে বাইরেটা। এরপরেই নিচে নামতে আমরা দেখলাম আগেকার যুগে নিজে আমরা যে অস্ত্র শস্ত্র ইউজ করতো, তরোয়াল থেকে শুরু করে এখানে ইভেন গানও ছিল, বিভিন্ন ধরনের তাদের অস্ত্রশস্ত্র যেগুলো দিয়ে তারা যুদ্ধ করতো সেগুলো এখানে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা ছিল। তারপরে আরেকটা যেটা ছিল মহলের আরেকটা জায়গায় আরেকটা রুমে, সেখানে আর্মারগুলো রাখা ছিল, কিভাবে তারা অ্যাটায়ার মানে কি পরতো তারা, সেগুলো সুন্দরভাবে ডেকোরেট করে এখানে রাখা ছিল এবং তার সাথে বিভিন্ন ডিটেলসও এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো।
জাস্ট এই মহলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এখন মানে হালকা রোদ আছে, তাও খুবই অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানে অনেকগুলো তোমরা মহল দেখতে পাবে, আর অনেকটা তোমাদেরকে ভেতরে হাঁটতে হবে। তো তোমরা যদি আসো হাতে ঠিক মতো টাইম নিয়েই তোমরা আসতে পারো। এখানে একটা ভিনটেজ কারের সেকশন আছে, দরজাগুলো দেখো পুরো ভিনটেজ ওল্ডই লাগছে। তো এখানে চলো এবারে ভিনটেজ কার যেগুলো আছে সেগুলোকে দেখে নেওয়া যাক। তার আগে পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে না এরা, এত মানে মেনটেন করেছে। জাস্ট দেখো এই গাছটা খুবই অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। এছাড়াও একটা এখানে ফাউন্টেন টাইপস আছে, ওটাও খুবই সুন্দর। আবার কিছু কিছু মহল এগুলো কি হয়তো ওখানে ভেতরে কিছু কাজ চলছে ধরো, সেগুলোর জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি চারিদিকটা শুধু সবুজ, আর তার সাথে মানে প্যালেসগুলো হলুদ সাদা রঙের, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। জায়গাটা ভালো, আর 100 টাকা করে টিকিট ছিল, 100, 100, 200। ক্যামেরা যদি তোমরা মোবাইল ইউজ করতে চাও তাহলে 50 টাকা এক্সট্রা। বাকি জায়গাটা ভালো, ঘুরে দেখা। আর চারমিনারের থেকে মোটামুটি 4 মিনিট কভার হয়ে যাবে একদিনে। ভিনটেজ কারের সেকশনের আগে আমরা প্রথমে এখানে এন্ট্রি করার কথা ভাবলাম, একটা মহল দেখতে পেলাম যে সেখানে এন্ট্রি করি, তারপরে ভিনটেজ কারের সেকশনে দেখব। তো এন্ট্রি করতেই দেখো কি সুন্দর একটা এখানেও ঝুমার টাইপ আছে, সেটা হচ্ছে সবুজ কালারের। এটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তো এই মহলে যেটা আছে সেটা হচ্ছে আগেকার যুগে তারা যেরকমভাবে পোশাক আশাক পরতো ঠিক সেরকম ধরনের কিছু মডেল রাখা আছে এখানে। ছেলেদের, তারপরে মেয়েদের, তারপরে বাচ্চা, তারপরে বুড়ো, তারপরে বিভিন্ন ওকেশনে কিভাবে তারা ড্রেস আপ করতো নিজেদের, তো সেই সব কিছু এখানে দেখানো হয়েছে। তো শুধু এই মাহালটা যেটা ছিল সেটা ডেডিকেট করা হয়েছে তোমাদের শুধুমাত্র পোশাক। জাস্ট দেখো শাড়িগুলো মানে রাস্টিক কাইন্ড অফ, আর সুন্দর চড়ি দেওয়া শাড়ি থেকে শুরু করে বেনারসিও ছিল ওখানে, মানে বেনারসির মতো দেখতে, এবার বেনারসি কিনা জানি না। আর প্রচণ্ড নিখুঁত কারিগরি হয় না, সেরকম নিখুঁত কারিগরি এখানে তোমরা দেখতে পাবে। তো এটা ছিল মেয়েদের সেকশন। আর এই সেকশনটা যেটা দেখছো সামনে সেটা হচ্ছে কোট, তারপরে নিজে আমরা যেটা পরতো বিভিন্ন ধরনের কুর্তি টাইপস, তো সেইগুলো ছেলেদের, এগুলো ছেলেদের জিনিসপত্র। তো ঠিকভাবে দেখা যাচ্ছিল না কারণ এখানে একটা গ্লাস ব্যারিয়ার ছিল, তো সেটার জন্য ঠিকভাবে দেখা যাচ্ছিল না। যতটা আমরা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমার বর খুবই হাঁপিয়ে গেছে ঘুরে ঘুরে। আর এটা কিন্তু সত্যি অনেকটা তোমাদের এখানে হাঁটতে হবে, যদি তোমরা পুরোটা কভার করতে চাও অনেকটাই হাঁটতে হবে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার বিভিন্ন ধরনের বাগ্গি আমরা দেখবো আর ভিনটেজ কারগুলো দেখবো। তার আগে জাস্ট এই গাছটা দেখো কীরকম অদ্ভুত না, গাছের শেকড়গুলো পুরো সেই মাটির বাইরে সেই সিনেমাটোগ্রাফিক টাইপস ট্রি যেরকম হয় সেরকম দেখতে লাগছে। তো এটা ছিল তোমরা যখন ভিনটেজ কারগুলো দেখতে যাবে তার ঠিক আগেটাতে একটা মাহল। তো আমরা এই মাহলটাতে ঢুকে নিলাম, একটু জাস্ট দেখে নিলাম। এটাতে এন্ট্রি অ্যালাউড ছিল না। তো ফাইনালি তারপরে আমরা গেলাম ভিনটেজ কার কালেকশন দেখতে। প্রথমেই যে কারটা ছিল অসম্ভব সুন্দর এবং ভিনটেজ কাইন্ড অফ লুক একটা ছিল, হলুদ এবং ব্রাউনের কম্বিনেশন, খুবই সুন্দর লাগে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে সবুজ। ভালোভাবে না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু তোমরা ওখানে গেলে বুঝতে পারবে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কারণ রিফ্লেক্ট করছে। তো কারগুলো অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, আর কালার কম্বিনেশনও খুবই সুন্দর ছিল। প্রথমে যেটা দেখালাম সেটা ছিল বাগ্গি, তারপর এখানে হচ্ছে ভিনটেজ কার, তারপরে এখানেও কিন্তু মোটর বাইকও আছে যেগুলো ছিল খুবই ভিনটেজ টাইপের। তো চলো ওগুলো একবার দেখে নেওয়া যাক। তো এখানে ভিনটেজ কারের যে সেকশনটা সেটা শেষ হয়ে গেল। প্রত্যেকটা মানে কারই খুবই সুন্দর ছিল। আর এখানে ছিল মোটর বাইকের কালেকশনগুলো। এই কালেকশনগুলো কিন্তু অপূর্ব সুন্দর ছিল এবং মানে ইউনিক টাইপের স্টাইল ছিল না আগে, আর দেখতেও খুবই সুন্দর আগেকার জিনিসগুলো।
তো এখানে আরও কিছু জেনারেল সেকশনে রাখা ছিল বিভিন্ন ধরনের কার, যেমন লেখাই আছে ভিনটেজ কার বাগ্গি খানা। তো এখানেও বিভিন্ন ধরনের ভিনটেজ কারগুলো রাখা আছে। আর বাগ্গিগুলোও দেখো জাস্ট সে হয় না সিনেমাতে যেরকম আমরা দেখে থাকি, তাও আবার অনেক যুগের আগেকার সিনেমাতে, ঠিক সেই জিনিসগুলো এখানে রাখা ছিল। হয়তো এইগুলোরই রেপ্লিকা বানিয়ে ওরা হয়তো শ্যুট করে। আর দেখো বাইরেটা জাস্ট দেখো কি অপূর্ব দেখতে লাগছে না? তো প্রায় মোটামুটি আমরা যে চৌমাল্লার পার্টটা সেটা আজকেই হয়ে গেল পুরোপুরি দেখা। আমরা খুবই তাড়াতাড়ি কভার করেছি পুরো জায়গাটাকে। এটা আরেকটু টাইম নিয়ে দেখা যেতে পারতো, মানে পিসফুলি বসে, কিন্তু আমাদের আজকে দুটো জায়গা কভার করার আছে, আবার চারমিনারও যাওয়ার আছে। তাই এখান থেকে এবার তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে। যদিও জায়গাটা আমি এটা প্রথমবার এলাম, কিন্তু চারমিনার আমার 2-3 বার প্রায় যাওয়া হয়ে গিয়েছে হায়দ্রাবাদ আসার পর, কিন্তু তাও হায়দ্রাবাদের চারমিনার যেতে ভালো লাগে। আর ওখানকার যে বিশেষ করে মিলানের বান মাস্কা, ওটা মিস মানে না করাই ভালো। তোমরা যদি চারমিনারে আসো অবশ্যই ওটা একবার ট্রাই করবে। তো এই ভিডিওটার পরে আমি চারমিনারে গিয়ে কি কি করলাম বা কি কি খেলাম, ওখানে অনেকগুলো ফেমাস কিন্তু স্পট আছে খাবার, তো সেগুলোও থাকবে, যেটা পরবর্তী ভিডিওতে আসবে, চারমিনারের ভিডিওতে। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে, এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এবং তোমাদের যদি সত্যিই খুবই ভালো লাগে থাকে তাহলে তোমরা কমেন্টও করতে পারো, এবং কমেন্ট করেও আমাদের জানাতে পারো। থ্যাংক ইউ।